এই পর্বের শুরুতেই দেখা যায় লং ইউয়ান জিউসিকে বলে জিং ইউ হলো লর্ড শিলিং ইউ, তাই আপনি তাকে সিল করে দিন। তবে জিউসি এতে রাজি হয় না এবং লং ইউয়ানকে চলে যেতে বলে। লং ইউয়ান কিছুতেই মানতে চাচ্ছিল না এবং বলে আমার কথা শুনুন, সে কিন্তু আবারও আপনার ক্ষতি করবে। কিন্তু লং ইউয়ানকে বের করে দেওয়া হয়। এদিকে সুয়ানের জ্ঞান ফিরতে ও জিংশানকে নিজের সামনে দেখতে পায়। তবে জিংশানকে যখন টাচ করে তখনই জিংশান অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ জিংশান মারা গেছে। সুয়ান নিজের পাওয়ার দেখে বুঝতে পারে জিংশান নিজের সব পাওয়ার ওকে দিয়ে দিয়েছে। এরপর সুয়ান সেখানে জিংশানের ফিউনারেলের আয়োজন করে এবং অনুষ্ঠান শেষ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নিংয়ান জিংয়োর কাছে আসে। নিংয়ান চিংড়োর জন্য অনেকগুলো ফল নিয়ে এসেছিল, কারণ চিংড়োর অনেকটা খিদে পেয়েছিল। লং ইউয়ান এখনো জিউসির রুমের সামনে দাঁড়িয়ে জেদ করছিল। চাংটো ওকে বোঝানোর ট্রাই করে, তবে লং ইউয়ান উল্টো ওকে কথা শুনিয়ে দেয়। জিউসি কি করবে বুঝতে না পেরে নিজে ইলিউশনে চলে যায়, যেখানে 4 জন পূর্বপুরুষ দেবতার কাছে পরামর্শ চাইলে তারা জিউসিকে বলে সেই হয়তো লর্ড শিলিং ইউ, তুমি তাকে সিল করে দাও, না হলে অনেক বড় ক্ষতি হতে পারে। আগেরবার ইউ তাদের গুরুত্বপূর্ণ আর্টিফ্যাক্ট এবং স্তম্ভ নষ্ট করে দিয়েছিল। জিউসি রেগে তাদেরকে বলে আর যদি সে সত্যিও না হয় তখন কি হবে? আমি কোনো প্রমাণ ছাড়া নির্দোষ কাউকে সিল করতে পারবো না। দেবতারা বলে যদি সে সত্যিও হয় তখন কি হবে? জিউসি বলে তখন যা হবে তার দায়িত্ব আমি নেব। তখন সেখানে স্বর্গীয় দূত আসে, সবাই তাকে গ্রিটিং করে আর চলে যায়। স্বর্গীয় দূত জিউসিকে বলে তুমি নিজেও জানো যে সত্যি লর্ড শিলিং ইউই হচ্ছে চিং ইউ, তারপর তুমি তাকে বাঁচানোর চেষ্টা করছো। ঠিক আছে, আমি কিছু বলবো না, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করো। এদিকে নিংয়ান চিংইউকে বলছিল জানেন লর্ড জিউসি আপনাকে ছেড়ে দিতে বলেছিল, তবে ওই লং ইউয়ান কিছুতেই আপনাকে ছাড়ছে না। নিংয়ান লং ইউকে অনেক গালাগালি দিতে থাকে। তখনই কেউ একজন নিংয়ানকে অজ্ঞান করে দেয়। দেখা যায় এটা সুয়ান। সুয়ানকে দেখে চিংইউ অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি এখানে কিভাবে আসলেন? সুয়ান বলে এখন এসব বলার সময় না। তবে চিংইউ বুঝে যায় সুয়ান ডেমনদের সাহায্য নিয়ে এখানে এসেছে। চিংইউ বলে আপনি জানেন যদি এটা কেউ জানতে পারে তাহলে আপনার কত বড় বিপদ হতে পারে? সুয়ান বলে তাতে আমার কিছু যায় আসে না। এটা বলে চিংইউর হাত ধরে পালাতে শুরু করে। তবে যেই ও চিংইউকে নিয়ে বের হয় সেই জিউসি এটা টের পেয়ে যায় আর সেখানে চলে আসে। সুয়ান যায় জিউসির সাথে লড়াই করতে, তবে স্বাভাবিকভাবেই ও জিউসির সাথে পারে না। চিংইউ সুয়ানের কাছে যায় এবং তলোয়ার তুলে জিউসির দিকে তাক করে। জিউসি এতে বেশ কষ্ট পায় এবং বলে ইউ, এত কিছুর পরও তুমি আমাকে মারতে চাও, কিন্তু কেন? তুমি তো আমাকে কথা দিয়েছিলে সবসময় আমার সাথে থাকবে। চিংইউ বলে আমি ইউ না, আর আমি তোমাকে এমন কোনো কথাই বলিনি। জিউসি রেগে চিংইউকে বলে শেষবার বলছি আমার কাছে ফিরে এসো, নাহলে এর ফল ভালো হবে না। চিংইউ বলে না, আমি তোমার কাছে যাব না। জিউসি চিংইউর উপরে ম্যাজিক করতে থাকে, যেটাতে সুয়ান এসে চিংইউর হাত ধরে। এটা দেখে জিউসি আরো রেগে যায়। সুয়ান জিউসির উপরে অ্যাটাক করে, যার ফলে দুজনেই বেশ আহত হয়। চিংইউ জিউসির জন্য খারাপ লাগছিল, তবে সুয়ানের হাত ধরে পালাতে থাকে। কিন্তু তখন লং ইউয়ান এসে ঠান্ডার স্ট্রাইক মেরে দুজনকে অজ্ঞান করে দেয়। এরপর যখন চিংইউর জ্ঞান ফেরে দেখতে পায় ওকে বন্দি করে রাখা হয়েছে, তবে সুয়ানকে ওর থেকে আলাদা করে রাখা হয়েছিল। চিংইউ সুয়ানকে ডাক দিয়ে তোলে। সুয়ান চিংইউর কাছে আসে। চিংইউ জিজ্ঞেস করে আমার জন্য কেন আপনি নিজের জীবনকে এভাবে বিপদে ফেললেন? সুয়ান বলে আমি আগেই বুঝতে পেরেছিলাম যে তুমি হ্যাভেনে ভালো নেই, তাই আমি তোমাকে বাঁচাতে এসেছিলাম। তুমি আমার জুনিয়র, তাই তোমাকে যে বুলি করবে তাকে আমি ছাড়বো না। যদি সে হ্যাভেন থেকেও হয়ে থাকে তার বিরুদ্ধেও আমি লড়াই করব। এটা শুনে চিংইউ অবাক হয়ে যায়। তখনই হঠাৎ করে সুয়ানের শরীর খারাপ হয়ে যায়। মূলত এটা ওই হার্ট ডিভোশন পিলের জন্য হয়েছিল, যেটা কিনা চিং মানোকে দিয়েছিল, এবং অ্যান্টিডোট না নেওয়ার ফলে সুয়ানের অবস্থা খারাপ হয়ে যায়। চিংইউ এটা দেখে চিন্তায় পড়ে যায় এবং সাহায্যের জন্য কাউকে ডাকতে শুরু করে, তবে কেউই আসে না। এটা দেখে চিংইউ তখন নিজের হাত কাটতে শুরু করে এবং এটা জিউসি টের পেয়ে যায়। সঙ্গে সঙ্গে জিউসি সেখানে চলে আসে। চিংইউ ওকে বলে সুয়ানকে বাঁচানোর জন্য। জিউসি এটা ভেবে রেগে যায় যে সুয়ানকে বাঁচানোর জন্য চিংইউ নিজেকে আঘাত করেছে। জিউসি বলে তুমি কি ভুলে গিয়েছো যে তোমার স্বামীকে
তুমি আমার বউ হওয়া সত্ত্বেও কেন অন্য পুরুষকে বাঁচানোর জন্য এত মরিয়া হয়ে গিয়েছো? জিং ইউ ওর কাছে ক্ষমা চায় এবং বলে, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি, তবে তারপরও সুয়ানকে বাঁচিয়ে দিন। এটা শুনে জিউসি বলে, ঠিক আছে, তুমি কি ওকে বাঁচানোর জন্য নিজের জীবন দিতে রাজি আছো? জিং ইউ কিছু ভেবে রাজি হয়ে যায়। জিউসি হেসে বলে, ঠিক আছে, কালকের জন্য প্রস্তুত থাকো। এটা বলে জিউসি সেখান থেকে চলে যায়। লং ইউয়ান বলে, আপনি তাড়াতাড়ি ওকে সিল করে দিন। যদি আপনি না পারেন তাহলে আমি কালকে ওকে সিল করতে নিয়ে যাব। জিউসি বলে, এর কোনো দরকার নেই, আমি নিজেই কালকে ওকে নিয়ে যাব। এর পরের দিন সকালবেলা দেখা যায় লং ইউয়ান চিংইউকে নিতে আসে এবং চিংইউকে সবার সামনে নিয়ে যাওয়া হয়, কারণ আজকে ওকে সিল করে দেওয়া হবে। এদিকে একজন চিকিৎসক আসে সুয়ানকে চিকিৎসা করার জন্য। সে সুয়ানকে কিছু মেডিসিন দিয়ে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে নিংয়ান চলে আসে এবং সুয়ানকে জানিয়ে দেয় যে চিংইউকে সিল করতে নিয়ে যাওয়া হয়েছে। ও সুয়ানকে অনুরোধ করে চিংইউকে বাঁচানোর জন্য। যদিও সুয়ান এখন অসুস্থ ছিল, তারপরও চিংইউকে বাঁচানোর জন্য ও দৌড় লাগায়। এদিকে জিউসি চলে আসে সেখানে, কারণ আজকে ও নিজের হাতে চিংইউকে সিল করবে। জিউসি শেষবারের মতো চিংইউকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু বলতে চাও? চিংইউ বলে, হ্যাঁ, আমার ভাইকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। এটা শুনে জিউসি আরও রেগে যায় এবং তাড়াতাড়ি ওকে সিল করার প্রক্রিয়া চালু করতে বলে। এরপর ওকে সিল করতে শুরু করা হয়, যেখানে চিংইউর অনেকটা কষ্ট হচ্ছিল। তখন সেখানে সুয়ান আসে, তবে লং ইউয়ান সুয়ানকে আটকে দেয়। সুয়ান লং ইউয়ানের সাথে পেরে উঠছিল না। এদিকে আমরা লিংকে দেখতে পাই, যে কিনা নিজের ম্যাজিক ইউজ করে হোয়াইট স্নেককে জাগিয়ে তোলে এবং এটাও কেন করলো তা আমরা আগে গিয়ে জানতে পারবো। এদিকে চিংইউর এত কষ্ট সহ্য করতে পারছিল না জিউসি এবং সবকিছু থামিয়ে দিয়ে ওকে বলে, আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, সব সত্যি কথা বলে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। চিংইউ বলে, আমি আবারও বলছি, আমার নাম হচ্ছে লি চিংইউ। তখনই দেখা যায় সেখানে হোয়াইট স্নেক চলে আসে। হোয়াইট স্নেকের আঘাতে সবাই দূরে ছিটকে পড়ে এবং আমরা দেখতে পাই চিংইউর কিছু একটা হয়ে গিয়েছে। লিং সেখানে চলে আসে এবং চিংইউর দিকে তলোয়ার এগিয়ে দেয়। সাথে সাথে চিংইউ লর্ড শিলিং ইউ এ পরিণত হয়। জিউসি বলে, অবশেষে তুমি তোমার আসল রূপে চলে আসলে, আমি আগে থেকেই জানতাম যে তুমি ইউ। এরপর আমরা জিংইউ সেক দেখতে পাই, যেখানে মাস্টাররা জরুরি তলব দিয়ে সবাইকে ডেকে পাঠায় এবং বলে যে তাদের লর্ড ফিরে এসেছে, সময় হয়ে গিয়েছে হ্যাভেনে যাওয়ার। এতে অর্ধেক স্টুডেন্টরাই মাস্টারের সাথে হ্যাভেনে চলে যায়। জিয়াং তো পুরোই অবাক যে তারা কোথায় গেল। মাস্টার চিংইয়ান জিয়াংকে সব নিয়ে ভাবতে নিষেধ করে এবং বলে তারা হ্যাভেনে গিয়েছে। এরপর দেখা যায় সবাই মিলে হ্যাভেনে চলে আসে এবং ইউকে বলে যে সরি, আমাদের আসতে দেরি হয়ে গেছে। ইউ বলে তাদের সবাইকে মেরে ফেলো। এতে হ্যাভেনের যে লোকগুলো ছিল তাদের মধ্যে মাস্টারদের এবং স্টুডেন্টদের অনেক লড়াই শুরু হয়ে যায়। ইউ যায় জিউসির উপরে অ্যাটাক করতে। জিউসি বলে, এত কিছুর পরও তুমি আমাকে মারতে চাও, কিন্তু কেন? উত্তরে ইউ বলে, কেননা তুমি এটা ডিজার্ভ করো। এটা বলেই হ্যাভেন ক্লিফ সিল বের করে এবং সেখানেই জিউসিকে সিল করতে থাকে। তবে ইউ নিজেও সেটার ভিতরে ছিল। ইউ এবার একটি ম্যাজিক ইউজ করে এবং জিউসিকে বলে, চলো দুজনে একসাথেই মরে যাই। তবে দেখা যায় ওরা তো মরেই না, বরং পৃথিবীতে গিয়ে পড়ে। ইউয়ে যখন জ্ঞান ফেরে তখনও দেখতে পায় এটা হলো সেই জায়গা যেখানে জিউসি আরও একে অপরের প্রেমে পড়েছিল এবং বিয়েও করেছিল। সেখান দিয়ে ইউ যাচ্ছিল এবং দেখতে পায় এক দম্পতি বিয়ে করছে। এটা দেখে ইউয়ের নিজেদের অতীতের কথা মনে পড়ে যায়, যে এখানে ওরা দুজন কিভাবে একসাথে অনেক সুন্দর টাইম স্পেন্ড করেছিল এবং একসাথে বিয়েও করেছিল মানুষদের নিয়মে। দুজনে অনেক খুশি ছিল। ইউ এগুলো ভেবে কষ্ট পাচ্ছিল, তখনই সেখানে জিউসি চলে আসে। জিউসিকে দেখে ইউ বলে, তুমি মরনি, তোমার তো দেখছি কই মাছের প্রাণ। তবে ইউ নিজেও অনেকটা দুর্বল ছিল, যার কারণে সেখানে অজ্ঞান হয়ে যায়। তবে জিউসি ওকে ধরে ফেলে। এরপর যখন ইউ এর জ্ঞান ফেরে তখন নিজেকে একটি রুমে দেখতে পায়, সেখানে জিউসিও ছিল। জিউসি নিজের হাতে ইউ এর জন্য স্যুপ বানিয়েছিল, তবে ইউ জিউসিকে একদমই সহ্য করতে পারছিল না। জিউসি এখানে ইউকে বোঝানোর চেষ্টা করে যে ও কোনোভাবে ইউকে নিজের শত্রু মনে করে না বা ইউ এর কোনো ক্ষতি হোক সেটাও চায় না। তবে ইউ কিছুতেই বিশ্বাস করে না। জিউসি বলে, আচ্ছা তুমি বলো যে তুমি হোয়াইট স্নেককে ছাড়ালে, এরপর হংলিয়ানকে ছাড়ালে, এত কিছু তুমি কি এমনি এমনি করতে পেরেছো? না, বরং আমি তোমাকে করতে দিয়েছি,
নাহলে তুমি এত কিছু কখনোই করতে পারতে না। আমি শুধু এটারই অপেক্ষায় ছিলাম যে কখন তুমি নিজেই আসল রূপে চলে আসবে। এই জন্য আমি তোমাকে সিল করতে নিয়ে গিয়েছিলাম। আমার তোমাকে মারার কোনো উদ্দেশ্যই ছিল না। তবে তারপরও জিউসির উপরে বিশ্বাস করে না। জিউসি বলে, তোমার কি মনে হয় আমরা যদি আবারও 400 বছর আগে ফিরে যেতে পারতাম তাহলে কিরকম হতো? এরপরে আমাদেরকে 400 বছর আগে সিন দেখানো হয়, যেখানে আমরা মিংচি নামে ছোট একটি বাচ্চাকে দেখতে পাই, যে নিজের বাবাকে নিয়ে একটি ম্যানশনে আসে। এখানে ওরা মূলত ল্যান্টার্ন ঠিক করার কাজের জন্য এসেছিল। তখন সেখানে মিস্টার উ আসে এবং ওদেরকে ভিতরে নিয়ে যায়। সেখানে মিস ইয়াং এবং তার নাতনির সাথে ওদের দেখা হয়। মিস ইয়াং এখানে অনেক খুশি ছিল, কারণ এই ম্যানশনের ম্যাডাম নাকি তার নাতনির কঠিন রোগ সারিয়ে দিয়েছে শুধুমাত্র একটি ম্যাজিক্যাল পিল দিয়ে। এটা শুনে মিংচির বাবা তো খুশি হয়, কারণ সে ঠিক জায়গায় এসেছে। এমন বাড়িতে কাজ করা তো তার জন্য ভাগ্যের বিষয়। এরপরে আমরা ওই ম্যানশনের ম্যাডামকে দেখতে পাই, যে আর অন্য কেউ নয় বরং ছিল, এবং এখানে জিওসিও ছিল। মূলত ওরা দুজনে এখানে লাভ ট্রায়ালের জন্য পৃথিবীতে এসে মানুষদের সাথে বসবাস করছিল। জিউসি ওকে বকা দিয়ে বলে কেন সে মিস ইয়াং এর নাতনিকে ঠিক করেছে, কারণ তাদের ভাগ্যে যা আছে সেটা তাদেরকে হতে দিতেই হবে। ভাগ্য বদলানোর অধিকার কারোরই নেই। ক্ষমা চায় এবং বলে আর কখনোই সেটা করবে না। রাতের বেলা ঘুমাচ্ছিল এবং জিউসি ওকে বাতাস করে দিচ্ছিল। জিউসি মনে করতে থাকে ও একজন ইমমর্টাল লর্ডের কাছে গিয়েছিল, কারণ ও বাচ্চা নিতে চায়, এই জন্যই পরামর্শ নিতে গিয়েছিল। তবে ইমমর্টাল লর্ড ওকে নিষেধ করে দেয় বাচ্চা নেওয়ার জন্য, কারণ আর ও এখন ট্রায়ালের জন্য আছে। এখন যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে ওই বাচ্চা ওর শরীরে থাকা শক্তিগুলো অ্যাবজর্ব করে নেবে এবং অনেকটা উইক হয়ে যাবে। এই কারণে জিউসি এর কথা ভেবেই বাচ্চা নেওয়ার কথা নিজের মন থেকে সরিয়ে ফেলে। পরের দিন আমরা মিংচিকে দেখতে পাই যে একটি ব্যাঙ ধরেছিল। তখন সেখানে আসে। এখানে দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয়। এখানে আমরা জানতে পারি মিংচি আসলে কালার ব্লাইন্ড, মানে ও কোনো রকম কালার দেখতে পেত না আর বুঝতেও পারতো না। এতে তখন নিজের শক্তি দিয়ে ওর কালার ব্লাইন্ড রোগটি ঠিক করে দেয়, যেটাতে প্রথমবার মিংচি পুরো পৃথিবীর রঙিন দেখে অনেকটা খুশি হয়। এরপর ওরা দুজন মিলে বাজারে যায় ঘুরতে। তখনই একটি ঘোড়ার গাড়ি এসে কে মারতে যাচ্ছিল। নিজের ম্যাজিক ইউজ করবে তার আগেই সেখানে চলে আসে মিংচি এবং ওকে সরিয়ে দেয়, যার ফলে মিংচি অ্যাক্সিডেন্ট করে ফেলে। মিংচির অবস্থা খুব খারাপ ছিল। এটা দেখে মিংচির বাবা অনেকটা ভেঙে পড়ে, তবে শেষ রক্ষা আর হয় না। মিংচি সেখানেই মারা যায়। তখন সেখানে আসে এবং সবাইকে বলে মিংচির বাবাকে নিয়ে যাওয়ার জন্য। এরপর সবাই মিলে মিংচির বাবাকে সেখান থেকে নিয়ে যায় এবং নিজের পাওয়ার দিয়ে মিংচিকে ঠিক করতে থাকে। এখানে কার্টুনে আমরা দেখতে পাই যে মিংচি এখন একেবারে সুস্থ হয়ে গিয়েছে। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। মৃত্যু থেকে কেউ কি করে ফিরে আসতে পারে? তবে মিস্টার উ ওদেরকে কাজে মন দিতে বলে। আবারও ম্যাজিক ইউজ করার জন্য এর শরীর খারাপ হয়ে গিয়েছিল। এটাতে তখন জিউসি ওর উপরে অনেক বেশি রেগে যায়। জিউসি বলে, আমি তোমাকে আগেও বলেছিলাম যে এরকম না করতে, তারপরও তুমি এটা করলে। জিউসির কাছে ক্ষমা চায় এবং বলে এটাই লাস্ট বার, আর কখনোই করব না। তবে জিউসি এখনও রেখেছিল। কোনো মতে জিউসির রাগ ভাঙায়। এরপর দেখা যায় যে দুজনে মিলে অনেক সুন্দর টাইম একসাথে স্পেন্ড করছে। দেখতে দেখতে এভাবেই 22টা বছর পার হয়ে যায়। মিংচি এখন অনেক বড় হয়ে গিয়েছে। মিংচির কাছে আসে এবং ওকে কিছু টাকা দেয় আর বলে এই টাকাগুলো নিয়ে ও যেন এখান থেকে চলে যায় এবং নিজের স্বপ্ন পূরণ করে। তবে মিংচির একমাত্র স্বপ্ন হচ্ছে এখানে থেকে এর সেবা করা, তাই ও এখান থেকে কোথাও যেতে চায় না। তবে বলে, আমি কিছু শুনতে চাই না, তুমি এখন এখান থেকে মুক্ত, তাই যেখানে খুশি সেখানে যেতে পারো। এটা বলে সেখান থেকে চলে যায়। তবে মিংচি এতটাই কষ্ট পাচ্ছিল যে সেখানে কান্না করতে থাকে এবং রাত হয়ে যায়। তারপরও মিংচি সেখানে বসে থাকে। দেখতে দেখতে সকালও হয়ে যায়। মিংচির কাছে আসে এবং ওকে চাবি দিয়ে বলে, যেহেতু তুমি এখানে থাকতেই যাচ্ছ তাহলে এখন থেকে এই বাড়ির দায়িত্ব পুরোপুরি তোমার, তুমি আমাদেরকে সামলাবে। এতে মিংচি খুশিতে কান্না করে দেয়। দেখা যায় মিংচি এখন বুড়ো হয়ে গিয়েছে, তারপরও এখনো নিজ হাতে সব দায়িত্ব সামলায়। তখনই মিংচির নাতি মিংচিকে চিঠি পাঠায়। চিঠিটা পড়ে মিংচি অনেকটা দুশ্চিন্তায় পড়ে যায়। রাতের বেলা দেখা যায় মিংচি এর কাছে আসে। এখন যেহেতু অনেক রাত হয়েছিল তাই জিজ্ঞাসা করে, হঠাৎ করে এখানে কেন আসলে?
এতে মেংচি বলে আমার একটা নাতি আছে, তার উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাই কিছুদিন পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তবে আমি আপনাকে বলছি যে আমার নাতি অনেক ভালো, সে কোনো অপরাধ করতেই পারে না। আমি জানি আপনি সাধারণ কোনো মানুষ নন, প্লিজ আমাকে হেল্প করুন, আমার নাতিকে বাঁচান। তবে ইউ মেংচিকে নিষেধ করে এবং বলে যে যা ভাগ্যে আছে সেটা তো হবেই, সব কিছু হওয়ার পিছনে কিছু একটা কারণ থাকে, তাই সে এখন কিছুই করতে পারবে না। মেংচি ক্ষমা চায় এত রাতে ওকে ডিস্টার্ব করার জন্য এবং মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মেংচি নিজের রুমে ঢোকে, তবে পরের দিন সকালবেলা দেখা যায় মেংচি মারা গিয়েছে। এই খবর একজন জিউসিকে দিয়ে দেয়। যখন ইউ এটা জানতে পারে তখন সেই রুমে আসে যেখানে মেংচি থাকতো। মেংচি সেখানে ইউয়ের একটা সুন্দর ছবি এঁকে রেখেছিল। এটা দেখে ইউ বুঝতে পারে মেংচি ওকে কতটা শ্রদ্ধা করত, কতটা ভালোবাসতো। তখন সেখানে ইউ দেখতে পায় সেই চিঠি যেটা মেংচির নাতি মেংচিকে পাঠিয়েছিল। পর আমরা মেংচির নাতি মেংচিয়ানকে দেখতে পাই, যাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল। তবে সাধারণ জনগণ অনেকটা ক্ষুব্ধ ছিল, তারা কেউ চাচ্ছিল না যে মেংচিয়ানকে শাস্তি দেওয়া হোক। তারা সবাই মেংচিয়ানের পাশে ছিল, কিন্তু অফিসিয়ালরা কোনো কথাই শুনছিল না। মেংচিয়ানকে মারার জন্য যখনই জল্লাদ নিজের কাটারে উঠায় তখনই দেখা যায় চারদিকে সময় ফ্রিজ হয়ে গিয়েছে, সবাই থেমে গিয়েছে। ইউ সেখানে চলে আসে এবং মেংচিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জিউসি ইউয়ের চিঠি পায়, যেখানে ইউ লিখে গিয়েছিল আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমি আর বসে থাকতে পারলাম না। জিউসি বুঝতে পারে ইউ আসলে কি করতে গিয়েছে, এটাতে ওর অনেক রাগ হয়। এদিকে আবারও ম্যাজিক ইউজ করার জন্য ইউয়ের শরীর অনেকটা খারাপ হয়ে যায়। তবে মেংচিয়ান কিছুতেই ওর পিছু ছাড়ছিল না এবং যেখানেই যাচ্ছিল সেখানেই যাচ্ছিল। এরপর ওরা একটি গ্রামে চলে আসে, যেখানে দেখতে পায় একজন অফিসিয়াল লোক এসে একটি মহিলা এবং তার বাচ্চাকে অনেক বেশি বুলি করছিল। এটা দেখে মেংচিয়ান আর নিজেকে সামলে রাখতে পারে না এবং ওর সাথে মারামারি করতে যায়। এবার যেহেতু মেংচিয়ান ইউয়ের সাথে ছিল এবং মেংচিয়ানকে বাঁচানো ওর নিজের দায়িত্ব হিসেবে নিয়েছিল, তাই আবার ও নিজের ম্যাজিক ইউজ করে এবং ওই অফিসিয়ালের মুখ বন্ধ করে দেয়, যার জন্য ও আর কথা বলতে পারছিল না। ওই অফিসিয়াল এবার ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। সেই মহিলা এবং বাচ্চারা এসে মেংচিয়ানকে ধন্যবাদ জানায় তাদেরকে বাঁচানোর জন্য। তখন সেখানে ওই মহিলার স্বামী আসে এবং মেংচিয়ানকে বলে আপনি যদি চান তাহলে আমার ওয়াইফকে কিনতে পারেন, আমি কম মূল্যে আমার ওয়াইফকে বিক্রি করতে চাই। এটা শুনে মেংচিয়ান রেগে তাকে ঘুষি মারে। তবে সেই মহিলা বলে এতে তার কোনো দোষ নেই, আসলে দুর্ভিক্ষের কারণে তারা অনেক দিন কিছু খেতে পারেনি, এভাবে চলতে থাকলে তার বাচ্চারা খুব তাড়াতাড়ি মারা যাবে। যদি তাকে বিক্রি করে কিছু টাকা পাওয়া যেত তাহলে হয়তো সেই টাকা দিয়ে খাবার কিনে তার বাচ্চারা আরও কিছুদিন বাঁচতে পারবে। এটা শুনে মেংচিয়ানের অনেক খারাপ লাগে এবং ওই বাচ্চাকে কিছু টাকা দিয়ে বলে এগুলো দিয়ে খাবার কিনে খেয়ে নিতে। ইউ এগুলো দূরে দাঁড়িয়ে দেখছিল। এরপর মেংচিয়ান ইউয়ের সাথে যাচ্ছিল, তবে মেংচিয়ান মাঝ রাস্তায় বলে যেহেতু আপনার রাস্তা আর আমার রাস্তা আলাদা, তাই আপনি আপনার রাস্তায় চলে যান। এবার ইউ জিজ্ঞাসা করে তুমি কোথায় যাবে। মেংচিয়ান বলে আমি নিজেও জানি না, তবে মানুষকে সাহায্য করা আমার দায়িত্ব, তাই আমি সব জায়গায় গিয়ে মানুষদেরকে সাহায্য করতে চাই। এটা বলে মেংচিয়ান নিজের রাস্তায় চলে যায়। তবে সেখানে আবারও সৈন্যরা চলে আসে এবং মেংচিয়ানকে একেবারে প্রাণে মেরে ফেলতে চায়। তখনই সেখানে বাতাস শুরু হয়ে যায় এবং দেখা যায় মেংচিয়ান সেখান থেকে পালিয়ে গিয়েছে। আমরা দেখতে পাই মেংচিয়ানকে আর অন্য কেউ নয় বরং ইউই বাঁচিয়ে নিয়ে এসেছে। মেংচিয়ান তো এতক্ষণ এটা বুঝতে পেরেছে ইউ কোনো সাধারণ মানুষ না, বরং হয়তো কোনো গড। মেংচিয়ান ইউকে নিজের মাস্টার বানিয়ে নিয়েছিল। ইউ বলে আমি কখন থেকে তোমার মাস্টার হলাম। মেংচিয়ান বলে যখন থেকে আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। এটা বলে মেংচিয়ান অনেক জেদ করতে থাকে এবং তাকে বলে আমাকে শিষ্য হিসেবে মেনে নিন। ইউ এবার রাজি হয়ে যায়। মেংচিয়ান সেখান থেকে ইউয়ের জন্য খাবার নিতে চলে যায়। তবে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও মেংচিয়ান ফেরত আসে না। ইউ বাইরে গিয়ে মেংচিয়ানকে বসে থাকতে দেখে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। মেংচিয়ান বলে দুর্ভিক্ষের কারণে এই গ্রামের সকল লোক মারা গিয়েছে, দুর্ভিক্ষের কারণে তাদের সবারই এই অবস্থা হয়েছে, তারা না খেতে পেয়ে মারা গিয়েছে। এসব বলে মেংচিয়ান অনেকটা মন খারাপ করছিল। এরপর দুজনেই ফিরে আসে, যেখানে মেংচিয়ান জানতে পারে যে ইউ আসলে 9 হেভেনের একজন গড। তবে মেংচিয়ান এখানে আরও জানতে পারে যে ইমমর্টালদের নাকি কোনো কিছু খাওয়ার দরকার পড়ে না এবং তাদের কখনো খিদেও পায় না।
এটা শুনে মেংচিয়ান রেগে যায় এবং বলে, ইমমর্টালদের কাছে এত কিছু আছে, তারপরও তারা কেন আমাদের উপর এরকম দুর্ভিক্ষ দেয়? আমরা সাধারণ মানুষরা সবকিছু সহ্য করি, আমাদের খিদে পায়, ব্যথা লাগে, এমনকি শেষ পর্যন্ত নিজের জীবনের মায়াও ত্যাগ করতে হয়। ইমমর্টালরা কি আমাদের কষ্ট বোঝে না? ইউ বলে, হ্যাঁ বোঝে। যখন তোমাদের হৃদয়ে কষ্ট হয় তখন তারাও এটা অনুভব করতে পারে। এটা শুনে মেংচিয়ান আরও রেগে যায় এবং বলে, তারা যখন আমাদের কষ্ট বুঝতেই পারে তাহলে কেন আমাদের সাথে এরকম করে? কেন আমাদেরকে সাহায্য করে না, যেখানে তাদেরকে এত পাওয়ার দেওয়া হয়েছে? এটা বলেই মেংচিয়ান নিজের তলোয়ার তুলে নেয় এবং সেখানে থাকা গডের মূর্তির দিকে সেটা ছুঁড়ে মারে। মেংচিয়ান বলে, এখন থেকে আমি আর কোনো গডে বিশ্বাস করি না, আমি শুধু আমার উপরেই বিশ্বাস করব। পরের দিন সকালবেলা ইউ মেংচিয়ানকে ঘুম থেকে তোলে এবং ওর সাথে যেতে বলে। তবে মেংচিয়ান নিষেধ করে দেয় যে ও ইউ এর সাথে যেতে পারবে না, কেননা ও তো আগেই বলেছে দুজনের পথই আলাদা। ইউ এতে রাজি হয়ে যায়। ইউ এরপর বাইরে গিয়ে একটি বাঁশ নিয়ে আসে এবং সেটা দিয়ে মেংচিয়ানের হাত কেটে তাতে মেংচিয়ানের রক্ত মাখিয়ে নেয়। মেংচিয়ান কিছুই বুঝতে পারে না। এরপর ইউ বাড়িতে এসে সেই বাঁশ গাছটি পুঁতে দেয় এবং সাথে সাথে সেখানে একটি গাছে পরিণত হয়। তখন সেখানে একজন দাসী আসে এবং ইউকে জানায় যে সে বাসায় নেই। ইউ বুঝতে পারে জিউসি ওর উপরে রাগ করে কোথাও যেন গিয়েছে। এরপর আমরা জিউসিকে দেখতে পাই যে একটি মেয়ের সাথে ব্লাইন্ড ডেটে এসেছিল। এটা হচ্ছে মেয়ের মা এবং এটা হচ্ছে ঘটক, যে কিনা ওদের বিয়ে ঠিক করেছে। তবে এখানে মেয়ের মা অনেক স্ট্রিক্ট ছিল, সে অনেক প্রশ্ন করতে থাকে জিউসিকে। তখন সেখানে ইউ আসে এবং ওদের পাশের টেবিলে বসে পড়ে। জিউসি পিছন ফিরে ইউকে দেখে অবাক হয়ে যায়। ইউ বলে, তুমি তো তাদেরকে এটা বললে না যে তোমার আগে থেকে একটি বউ আছে? এটার জন্য ওই মেয়েটির মা রেগে যায় এবং বিয়ে ভেঙে সেখান থেকে চলে যায়। ঘটক তখন অনেকটা চিন্তায় পড়ে যায়। জিউসি ওকে অনেকগুলো টাকা দিয়ে বলে, আমার জন্য আরও একটি মেয়ে খোঁজো। এতে ঘটক রাজি হয়ে যায় এবং বলে, তোমার জন্য একদম পরীর মতো একটা বউ খুঁজবো। এরপর জিউসি সেখান থেকে ওর সাথে কোনো রকম কথা না বলেই চলে যায়। পরে দেখা যায় যে ওই ঘটক আসে একটি প্রস্টিটিউট মেয়ের কাছে এবং ওকে শেখাতে থাকে যে কি করে একজন নোবেল লেডির মতো ব্যবহার করতে হয়। মূলত এই মেয়েকেও জিউসির সাথে বিয়ে দিতে চাচ্ছে। এরপর জিউসি ওই মেয়েকে দেখতে আসে, তার সাথে ইউ এসেছিল। ইউ জিউসির পাশে বসতে গেলে ঘটক ওকে এখানে বসতে নিষেধ করে এবং ওকে খাটে গিয়ে বসতে বলে। এতে ইউ এর আর কি করার, ইউ সেখানে গিয়ে বসে পড়ে। তখন সেখানে ওই মেয়ে চলে আসে এবং জিউসির সাথে অনেকটা ফ্লার্ট করছিল। ইউর এটা দেখে একদমই পছন্দ হয় না। জিউসিরও এটা একদমই ভালো লাগছিল না। মেয়েটা ইচ্ছা করে ওর উপরে ঢলে পড়ছিল। তখন সেখানে ইউ আসে এবং ওকে সরিয়ে দেয়। এরপর যখন ওরা একসাথে খাবার খেতে বসে তখন হঠাৎ করে ওই মেয়েটির বমি পেয়ে যায়। এতে ঘটক মনে করে হয়তো খাবারেই গোলমাল আছে, তাই হোটেলের মালিকের সাথে ঝামেলা করতে শুরু করে এবং হোটেলের মালিকের কথা ওরা এটা নাটক করছে, কেননা ওরা ফ্রিতে খাবার খেতে চায়। এটা নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। ইউ এবং জিওশি অবাক হয়ে এসব দেখছিল। মেয়েটি এটা আর সহ্য করতে পারে না এবং ওদেরকে থামতে বলে। বলে আসলে ও প্রেগনেন্ট, এই জন্য ওর বমি পাচ্ছিল। ব্যাস এই কথা শোনা মাত্র এই বিয়েটাও ভেঙে যায়। ঘটক জিওশির কাছে ক্ষমা চায় এবং বলে, তুমি বলো যে তুমি কেমন মেয়ে পছন্দ করো, আমি ঠিক সেরকম মেয়ে তোমার জন্য এনে দেবো। জিওশি বলে, আমি নিজেও জানি না। ঘটক বলে, আচ্ছা তুমি চিন্তা করো না, আমি নিজেই তাকে খুঁজবো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। রাত অবধি জিওশির পিছন পিছনেও ঘোরে, তবে জিওশি ওর সাথে একটাও কথা বলে না। একটি বাচ্চা পড়ে যেতে গেলে জিওশি ওকে বাঁচিয়ে নেয়। এতে ইউ জিজ্ঞাসা করে, তুমি তো ওকে বাঁচালে, তাহলে আমি কেন অন্যকে বাঁচাতে পারবো না? জিওশি বলে, এই বাঁচানো আর সেই বাঁচানো এক নয়। ইউ জিজ্ঞেস করে, কেন এক নয়? জিওশি বলে, কেননা মেংজিয়ানের জন্য তুমি বিপদে পড়তে পারো। জিউসি বলে, মেংচিয়ানের জন্য তোমার ক্ষতি হতে পারে, কারণ মেংচি এবং মেংচিয়ান প্রায় একই রকমেরই। তুমি মেংচিকে বাঁচাতে গিয়েও নিজের ম্যাজিক ইউজ করেছিলে, এবার মেংচিয়ানকে বাঁচাতেও নিজের ম্যাজিক ইউজ করছো। এতে তো তোমারই ক্ষতি হতে পারে। আমি তোমাকে আগেও বলেছি যে মর্টাল রিয়ালামের কিছুতেই আমাদের নাক গলানো উচিত না। তাদের ভাগ্যে যা আছে তা তাদেরকে হতে দিতে হবে, না হলে এর প্রভাব আমাদের উপরে পড়তে পারে। ইউ এবার নিজের ভুল বুঝতে পারে এবং ওর কাছে ক্ষমা চায়। ইউ ওকে কথা দেয় যে এইবারই শেষবার, আর কখনোই ও এরম করবে না। এবার জিওশি ওকে ক্ষমা করে দেয়। ইউ বলে, এরপরও কি তুমি অন্য মেয়ে বিয়ে করতে চাও? জিওশি তখন ইউয়ের হাত ধরে এবং বলে, না। আর এসব কিছু ইউর পরে রেগেই করছিল, ও কখনোই অন্য মেয়েকে বিয়ে করতো না। এরপর দুজনে সেখান থেকে বাড়ি ফিরে আসে।
পরের দিন সকালবেলা যখন জিউসির ঘুম ভাঙে তখন ইউকে দেখতে পায় না। আসলে ইউ বাইরে সেই বাঁশ গাছের যত্ন নিচ্ছিল। জিউসি যখন ওই বাঁশ গাছ দেখতে পায় তখন বুঝতে পারে ইউ এখনো মিংচিয়ানের জন্য চিন্তা করছে, তাই এই বাঁশ গাছ পুঁতেছে। মূলত এটা মিংচিয়ানের জীবনের সাথে জড়িত রয়েছে। যখনই এই বাঁশ গাছ মরে যাওয়া দেবে তখনই বুঝতে হবে মিংচিয়ান কোনো বিপদে পড়েছে। জিউসি বলে, ঠিক আছে, আমিও তোমার সাথে এই গাছের যত্ন নেব। দুজনের পর একটি দোকানে যায় যেখানে সাদা ল্যান্টার্ন দেখতে পায়। ইউ অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু আমি তো সবসময় রঙিন ল্যান্টার্নই দেখেছি। জিউসের উত্তরে বলে, এগুলো সেই সব ব্যক্তিদের ফিউনারেলের জন্য আনা হয় যারা কিনা নিজের দেশের মাটিতে নয় বরং অন্য দেশের মাটিতে মারা যায়, অর্থাৎ প্রবাসীদের মৃত্যুর জন্য এই ল্যান্টার্ন বিশেষভাবে তৈরি করা হয়। এরপর ওরা রাতে যখন বাড়ি ফিরছিল তখন দেখা যায় ইউ পানিতে ভিজে যায়। মূলত এখন বর্ষাকাল ছিল, যার কারণে আনাচে কানাচে পানি জমেছিল। এতে জিউসি তখন বলে, তোমাকে কষ্ট করার দরকার নেই, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এটা বলে তখন ইউকেও ঘাড়ে তুলে নেয়। ইউ তখন ম্যাজিক করে সেখানে একটি ল্যান্টার্ন আনে। জিউসি বলে, আমি তো অন্ধকারেও সবকিছু স্পষ্ট দেখতে পাই, তারপরে তুমি এটা কেন আনলে? এর উত্তরে ইউ কিছুই বলে না। এরপর ওরা বাড়িতে ফিরে আসে। এভাবেই 3টা বছর কেটে যায়। 3 বছর পরে সিন দেখানো হয় যেখানে ইউ দেখতে পায় সেই বাঁশ গাছটি শুকিয়ে গেছে। এরপর জিউসি ঘুম ভাঙলে ইউকে কোথাও দেখতে পায় না এবং বাঁশ গাছটি যখন দেখতে পায় তখন বুঝতে পারে ইউ আবারও মেংচিয়ানকে বাঁচাতে গিয়েছে। এরপর আমরা মেংচিয়ানকে দেখতে পাই যে পাহাড়ের উপরে উঠছিল, তখনই পড়ে যেতে যায়, তবে ইউ এর শোকে বাঁচিয়ে নেয়। এতদিন পরে ইউকে দেখে মেংচিয়ান অনেকটা খুশি হয়। ইউ এখানে মেংচিয়ানকে নিতে এসেছিল। ও বলে, তুমি এখন আমার সাথে যাবে, সেখানে আমি তোমার প্রয়োজনীয় সকল জিনিস দেব, যা তুমি চাও। তবে মেংচিয়ান নিষেধ করে দেয় এবং বলে, আমি আপনার সাথে যাব, তবে আমার মিশন কমপ্লিট করে। ইউ বলে, তুমি এখনো খরার ড্রাগনকে খুঁজেই যাচ্ছ? এবারে খরা হচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগ যার কারণে পৃথিবীতে মানুষ দুর্ভিক্ষের কারণে মারা যাচ্ছে এবং এটা একটি ড্রাগনের জন্য হচ্ছে। মূলত মেংচিয়ান সেই ড্রাগনকেই খুঁজছিল তাকে মারার জন্য, কারণ ওই ড্রাগনের প্রতি মেংচিয়ানের অনেক ক্ষোভ, কেন সে মানুষদেরকে এভাবে জ্বালাচ্ছে। ইউ এবার সিদ্ধান্ত নেয় ও নিজে সাহায্য করবে সেই ড্রাগনকে খুঁজে পাওয়ার জন্য। মেংচিয়ান এতে খুশি হয়ে যায়। এরপর ইউ ওকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে আমরা দেখতে পাই চারদিকে অনেকটা খরা ছিল। ইউ মেংচিয়ানকে বলে, প্রথমে আমরা তাকে ভালোভাবে বোঝাবো যাতে সে চিউসি রিভারে ফেরত চলে যায়, আর যদি সে মানতে না চায় তাহলে তখন আমরা তাকে মারব। ইউ এতে রাজি হয়ে যায়। এরপর সেখানে সে খরার ড্রাগন চলে আসে। প্রথমে ইউ ওকে চিউসি রিভারে ফেরত চলে যেতে বলে, কিন্তু ড্রাগন এতে রাজি হয় না এবং বলে, আমি এখান থেকে কোথাও যাব না। ইউ রেগে গিয়ে ড্রাগনের উপরে অ্যাটাক করে। ড্রাগনও ইউ এর উপরে অ্যাটাক করছিল। এদিকে দেখা যায় স্বর্গীয় দূত জিউসির সাথে দেখা করতে আসে এবং জিউসিকে বলে, তুমি কি জানো ইউ কি করছে? সে ড্রাগনের উপরে অ্যাটাক করেছে, এর জন্য কিন্তু তাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। এদিকে ইউ অনেকটা আহত হয়ে গিয়েছিল, সাথে ওই ড্রাগনও আহত হয়ে পড়ে যায়। ইউ মেংচিয়ানকে বলে নিজের হাতে থাকা তলোয়ার দিয়ে ওই ড্রাগনকে মেরে ফেলতে। মেংচিয়ান এতে ড্রাগনকে মারতে যায়, তবে তখনই হেভেন থেকে একটি আওয়াজ ভেসে আসে যে কিনা বলে, ইউ, তোমার এত সাহস যে তুমি নিজে একজন ইমমর্টাল হয়ে ইমমর্টাল ড্রাগনকে মারতে চাচ্ছ? ইউ বলে, আমি কোনো ভুল করিনি, সে শুধুই মানুষদেরকে জ্বালাচ্ছে, এই জন্য আমি তাকে শাস্তি দিতে চাচ্ছি। তবে হেভেন থেকে ইউকে শাস্তি দেওয়ার জন্য একের পর এক থান্ডার স্ট্রাইক মারতে থাকে। এতে ইউ নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করে। এদিকে মেংচিয়ান কিছুতেই ওই ড্রাগনকে মারতে পারছিল না। ইউ বলে, নিজের উপরে বিশ্বাস রাখো, তুমি পারবে। এবার মেংচিয়ান নিজের সমস্ত শক্তি দিয়ে ড্রাগনের উপরে অ্যাটাক করে, যার কারণে ড্রাগন সেখানেই মারা যায়। দেখা যায় ওই ড্রাগন মারা যাওয়ার সাথে সাথে চারদিক সবুজ হয়ে গিয়েছে, অর্থাৎ খরা চলে গিয়েছে। মেংচিয়ান অনেক খুশি হয়ে যায়। তবে এদিকে ইউ এর শরীর অনেকটা খারাপ হয়ে যায়। তার উপরে জিউসি আবার ইউ এর উপরে অনেকটা রেগেছিল। ইউ বলে, আমি কি কোনো ভুল করেছি? জিউসি বলে, হ্যাঁ, তুমি হেভেনের রুলস ভেঙেছো এবং তুমি তোমাকে কথা দিয়েছিলে যে কখনোই আর এরকম করবে না, তারপরও তুমি করেছো। তবে ইউ এর মতে ও কোনো ভুল করেনি, কেননা ওই ড্রাগন তো শুধু শুধু মানুষদের উপরে অত্যাচার করছিল। জিউসি এখানে রেগে যায় এবং বলে, আমি আর এখানে থাকছি না, তোমার সাথে লাভ ট্রায়াল আমি এখানেই বন্ধ করছি এবং আমি নাইট হেভেনে ফেরত চলে যাব। এটা বলে জিউসি নিজের ম্যাজিক পাওয়ার ইউজ করতে থাকে। ইউ বলে, তুমি কি আমাকে মেরে ফেলতে চাচ্ছ? জিউসি বলে, না, আমি তোমাকে মারতে চাচ্ছি না,
তবে তোমার সমস্ত পাওয়ার আমি সিল করে এখান থেকে চলে যাব, যাতে তুমি আবারও হ্যাভেনের রুলস ভাঙতে না পারো। ইউ জিওশিকে এটা করতে নিষেধ করে এবং অনেক বেশি কষ্ট পায় জিওশির এই কথা শুনে। তবে জিওশিও নিজের বুকে পাথর রেখে সমস্ত পাওয়ার সিল করে দেয়। ইউ এতে অনেক কষ্ট পায় এবং অনেকটা অসুস্থও হয়ে পড়ে। তবে জিওশির কিছু করার ছিল না। জিওশি ইউকে সেখানে রেখে সেখান থেকে চলে যায়। ইউ এতে অনেক বেশি কষ্ট পেয়েছিল। এরপর আমরা জিংইউন সেক দেখতে পাই, যেখানে সুয়ান ফেরত চলে এসেছিল। সুয়ান এখানে লিংকেও দেখতে পায়। মাস্টার বলে সবাইকে চলে যেতে, তার সুয়ানের সাথে কিছু কথা আছে। সবাই সেখান থেকে চলে গেলে মাস্টার সুয়ানকে বলে, তুমি লর্ড শিলিংকে বাঁচানোর জন্য হ্যাভেনে গিয়েছিলে, তবে ডেমনদের সাহায্য নিয়ে। এর জন্য আমি তোমার উপরে একটু ক্ষিপ্ত রয়েছি। তবে তারপরও যেহেতু তুমি লর্ড শিলিংকে বাঁচিয়েছো, তাই যখন লর্ড ফিরে আসবে তোমাকে অবশ্যই পুরস্কৃত করবে। এটা বলেই মাস্টার সেখান থেকে চলে যায়। এরপর আমরা লিংকে দেখতে পাই যে নিজে ইলিউশনের ভিতরে আসে। ফানজিয়াও এখানে লিংয়ের সাথে দেখা করতে এসেছিল এবং জিজ্ঞেস করে, তুমি কখন লর্ড শিলিং এর হয়ে কাজ করতে শুরু করলে? উত্তরে লিং জানায় ও সবসময় লর্ড শিলিং এর হয়ে কাজ করেছে। এমনকি জিংয়ের সাথেও যা যা করেছিল তা শুধুমাত্র ওদের প্ল্যানেরই একটি অংশ ছিল। যখন ও নিজের মায়ের জন্য ওষুধ আনতে একটি মাউন্টেনে গিয়েছিল, তখন ওই পাহাড় থেকে পড়ে যেতে যায়। তবে তখনই লর্ড ইউএস ওকে বাঁচিয়ে নিয়েছিল। তখন থেকে ও ইউএর শিষ্য হয়ে গিয়েছে। এখান থেকে আমরা ওদের কথা থেকে এটাও জানতে পারি যে লিংয়ের মা শুধুমাত্র একজন মর্টাল ছিল। এমনকি ফানজিয়াও তার মৃত্যুর সময়ও তার কাছে যায়নি। এই জন্যই মূলত লিং তার বাবাকে ঘৃণা করে, যে কোনো সময় তার বাবা তার মায়ের জন্য একটুও কেয়ার দেখায়নি। এরপর লিং ইলিউশনের ভিতর থেকে বেরিয়ে আসে। সুয়ান তখন ওর সাথে দেখা করতে আসে এবং বলে, তুমি কি জানো চিংইউ কোথায়? লিং সুয়ানকে সব নিয়ে ভাবতে নিষেধ করে এবং বলে মাস্টার তখনই ফিরে আসবে যখন সে বাই জিওশিকে একেবারের জন্য শেষ করে দেবে। এরপর দেখা যায় মেংচুকে ছাড়িয়ে নেওয়া হয়। এমনকি মাস্টার মেংচুয়ের কাছে ক্ষমাও চায় আর বলে, তুমি চাইলে চিংমানকে বিয়ে করে নিতে পারো। মেংচু এসব শুনে অবাক হয়ে যায় আর বলে, মাস্টার আপনি সব কি বলছেন? মাস্টার বলে, হ্যাঁ আমি ঠিক বলছি। চিংমান খুবই ভালো একটা মেয়ে, ওর মনও অনেকটা ভালো, এজন্য তুমি ওকে বিয়ে করে নাও। মেংচু পুরোই অবাক এবং জিজ্ঞেস করে, কিন্তু সে তো একজন ডেমন। মাস্টার বলে, এতে কি যায় আসে? ডেমন হোক বা অন্য কিছু, তাতে আমার কোনো যায় আসে না, তুমি তাকে বিয়ে করে নাও। মেংচু অবাক হয়ে বাইরে বেরিয়ে আসে। এদিকে জিওশি ওর সাথে কথা বলতে চাইলেও ইউ কিছুতে ওর সাথে কথা বলতে চাচ্ছিল না। জিওশি এতে জোর করে ইউকে আকাশে নিয়ে আসে এবং বলে, মানছি আমি তোমার সাথে সেই সময় অন্যায় করেছিলাম, তবে ওই সময় আমার হাতে আর কিছু করার ছিল না। এরপর তুমি তো হ্যাভেনে ফিরে এসে আমার বিয়ের প্রস্তাবে রাজিও হয়েছিলে, তবে বিয়ের দিনই তুমি আমাকে ছুরি মেরে দিয়েছো এবং আমাকে সিলও করে দিয়েছো। এত কিছুর পরেও কি তোমার এখনো আমার উপরে রাগ আছে? এখন আর কি করলে তোমার রাগ কমবে? ইউ বলে, তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ আমি শান্তি পাবো না। জিউসি এর কারণ জিজ্ঞেস করে। ইউ বলে, কারণ তুমি মৃত্যুই ডিজার্ভ করো। এতে জিউসি তখন ইউকে নিয়ে উজু মাউন্টেনে চলে আসে এবং বলে, তুমি খরার ড্রাগনকে মেরে ফেলেছিলে। এটা করা তোমার একদমই উচিত হয়নি, কারণ সে মানুষের ভাগ্য নির্ধারণ করতে এসেছিল। মানুষ পৃথিবীতে অনেক অন্যায় অত্যাচার করে, এমনকি প্রকৃতিরও অনেক ক্ষতি করে। এই জন্য তাদের কিছু শাস্তি প্রাপ্য ছিল। মূলত এই কারণে পৃথিবীতে খরা হয়, মানুষকে নিজের কর্মফল ভোগ করতে হয়। তবে ইউ বলে, তুমি ভুল বলছো, কারণ মানুষদের মধ্যে ভালো খারাপ থেকেই থাকে, তাই বলে খারাপ মানুষের সাথে ভালো মানুষরা কেন শাস্তি ভোগ করবে? এর মধ্যে কত বাচ্চা শিশুরা রয়েছে যারা খরার কারণে মারা গিয়েছে। এমনকি মেংচিয়ান তো ওর শিষ্য ছিল, ওর জন্য প্রাণও দিতে পারত। এই কারণেই ও নিজের পাওয়ার দিয়ে ওদেরকে বাঁচিয়েছিল। এটা কি ও ভুল করেছে? ইউর মতে এটাও কখনোই ভুল করেনি। জিওশি ইউকে বোঝানোর চেষ্টা করে। ইউ বলে, তুমি আমাকে অনেক বুঝিয়েছো, এবার আমি তোমাকে বোঝাবো। তুমি 10 বছর আগে আমাকে সিল করে দিয়েছিলে, আমি তোমার কাছে আরো 10 বছর চাচ্ছি। এই 10 বছর তুমি আমার সাথে থাকবে এবং আমি তোমার ধারণা পাল্টে দেব। জিওশি এতে রাজি হয়ে যায়। ইউ বলে, পরে কিন্তু রিগ্রেট করো না। জিওশি বলে, মোটেই না। এরপর ইউ নিজের এবং জিওশির পাওয়ার 10 বছরের জন্য সিল করে দেয়। এবার থেকে ওরা মানুষের মতো জীবনযাপন করবে। ইউ বলে, এই 10 বছর যাই হয়ে যাক না কিনা, তুমি নিজের পাওয়ার একদমই ইউজ করতে পারবে না এবং সাধারণ মানুষের মতো বসবাস করতে হবে, তাহলেই তুমি মানুষদের আসল কষ্ট বুঝতে পারবে। জিওশি বলে, ঠিক আছে, কিন্তু আমরা এখানে কিসের পরিচয় থাকবো?
ঠিক আছে, আমরা সবাইকে এটা বলবো যে আমরা দুজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ইউ এতে রাজি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। পরের দিন দেখা যায় যে সে কিছু লোকদেরকে নিজেদের বাড়িতে ডাকে এবং সব কিছুর কাজ করিয়ে নিতে থাকে। যেমন বাড়িতে ফুল গাছ লাগানো, একটি ছোট সুইমিং পুল যেখানে মাছ থাকবে এবং বিভিন্ন রেনোভেশনের কাজ। এগুলো দেখেই ও অবাক হয়ে যায়, তবে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে মিস্টার লিন নামে একটি ব্যক্তি আসে, যে কিনা ওদেরই প্রতিবেশী ছিল। মিস্টার লিন কিছু খাবার জিউসির জন্য এনেছিল, যেগুলো তার ওয়াইফ বানিয়েছে। তবে জিউসি সেগুলো নিতে চায় না। কিন্তু তখনই মিস্টার লিন জিউসির পেট থেকে আওয়াজ শুনতে পায় এবং বুঝতে পারে জিউসি ক্ষুধার্ত, তাই খাবারগুলো সেখানে রেখেই চলে যায়। কিছুক্ষণ পর ইউ ফিরে আসে এবং সবজি কেটে মাংস কেটে রান্না করতে শুরু করে। জিউসি এটা দেখে সেখান থেকে খেতে যায়, তবে ইউ ওকে কিছুই খেতে দেয় না। এরপর রান্না কমপ্লিট হয়ে গেলে ও টেবিলে আসে খেতে। জিউসি তখনও খেতে গেলে ইউ ওকে মানা করে এবং বলে, তুমি না মানুষদের জীবন অনুভব করতে চাও, তাহলে নিজেই রান্না করে নাও। জিউসির এতে রাগ হয় এবং একটি হোটেলে চলে আসে, সেখানে কিছু খাবার অর্ডার করে। তখন সেখানে মিস্টার লিন আসে নিজের ওয়াইফকে নিয়ে। মিস্টার লিন জিউসিকে এখানে দেখে মনে করে হয়তো তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধেছে, তাই বলে, তোমাকে তোমার স্ত্রীর রাগ ভাঙাতে হবে। তুমি শুধু আমাকে ফলো করো, দেখো আমি কিরকম আমার বউয়ের সাথে আচরণ করি। এটা বলেই সে গিয়ে নিজের বউকে আদর করে খাইয়ে দিতে থাকে। জিউসি বুঝতে পারে তাহলে এরকম করলে হয়তো ইউয়ের রাগ ভাঙবে, তাই খাবার নিয়ে ইউয়ের কাছে যায় এবং ইউকে খেতে দেয়। তবে ইউ কিছুই খাচ্ছিল না, যেটা দেখে জিউসি নিজেই খাবার তুলে দেয়। তবে ইউ এখানে জিউসি যেই খাবারই দিচ্ছিল সেটাই নিচে নামিয়ে রাখছিল। এটা দেখে জিউসি এবার সোজা ওর মুখের ভিতরে খাবার দিয়ে দেয়। হঠাৎ করে এভাবে মুখে খাবার দেওয়ায় ইউয়ের কাশি চলে আসে। জিউসি এর জন্য ইউয়ের কাছে ক্ষমা চায়, তবে ইউ কিছু না বলে সেখান থেকে চলে যায়। জিউসির মন খারাপ হয়ে যায়। এরপর আমরা চিংমানকে দেখতে পাই, যে কিনা মিংচুয়ের সাথে দেখা করার জন্য বাইরে বের হতে চাচ্ছিল। তবে সেখানে ওর মা চলে আসে এবং চিংমানকে সেখান থেকে যেতে দেয় না। এদিকে জিউসি মিস্টার লিন এবং মিস্টার কং নামে একটি লোকের কথায় বিভিন্ন প্ল্যান করে এবং সেই প্ল্যান অনুযায়ী ইউকে ইমপ্রেস করার চেষ্টা করে। কোনো সময় ওকে ফুল দেয়, আবার কোনো সময় ওকে জামা দেয়, তবে ইউ প্রতিবারই ওকে ইগনোর করে দেয়। জিউসি এবার অনেকটা ভেঙে পড়ে। তখন সেখানে মিস্টার লিন আসে এবং বলে, তুমি এমন কি ভুল করেছো যে গোটা 2 মাস ধরে তোমার বউ তোমার সাথে কথাই বলছে না। এরপর সেখানে মিস্টার কং আসে। মিস্টার কং ওদেরকে ট্রিট দিয়েছিল, কারণ আজকে তার জন্মদিন। আসলে মিস্টার লির পরিবার নেই, এই কারণে উনি চাচ্ছে ওদের সাথে সেলিব্রেট করতে। তবে এখানে জিউসি না বলে দেয় এবং বলে সবে কোনো প্রয়োজন নেই। মিস্টার কং এতে বেশ কষ্ট পায়। মিস্টার লিনেরও খারাপ লাগে এবং সেই জন্য ও 2 বাটি নুডলসই খেয়ে নেয়। এরপর জিউসি যখন হোটেল থেকে বাইরে বের হয়, তখনই মিস্টার কং হঠাৎ করে এসে ওকে ধন্যবাদ জানায়। জিউসি তো কিছু বুঝতেই পারে না এবং মিস্টার লিনের দিকে তাকায়। এরপর দেখা যায় মিস্টার লিন ওকে বলে যে মিস্টার কং অনেক গরিব মানুষ, সে ক্যাপিটালে গিয়ে একটা এক্সাম দিতে চায়, তবে তার কাছে তেমন কোনো পয়সা নেই। এই জন্য আমি ঠিক করেছি আমরা দুজনে মিলে ভাগাভাগি করে কিছু টাকা মিস্টার কংকে দেব। জিউসি বলে, আমি কি তোমাকে একবারও বলেছি যে আমি টাকা দিতে রাজি আছি? তাহলে তুমি কেন আমার হয়ে কথা দিলে? এটাতে মিস্টার লিন একটু ইতস্তত বোধ করে এবং বলে, মিস্টার কং তো আমাদের বন্ধু, তার জন্য আমরা এটুকু করতেই পারি। জিউসি কিছুই বলে না। এরপর যখন ওরা একটি দোকানের পাশ দিয়ে যাচ্ছিল, তখন দেখতে পাই ওই দোকানের দোকানদার, যে কিনা অনেক বেশি দয়ালু ছিল, সে একটি কুকুরকে একটি রুটি খেতে দেয়। মূলত প্রত্যেক দিনই সেই কুকুরকে খাওয়াতো। এটা দেখে জিউসি এবং মিস্টার লিনের অনেক ভালো লাগে। এমনকি ওই দোকানদার ওদেরকেও কিছু খাবার দেয়। যখন সে জিউসির হাত ধরে, তখন দেখতে পাই জিউসির হাত অনেক ঠান্ডা, তাই সে জিউসিকে পরামর্শ দেয় যাতে সে গরম কাপড় পরে, না হলে তার শরীর অসুস্থ হয়ে যেতে পারে। জিউসি আবার বুঝতে পারে মানুষরা আসলে অনেক দয়ালু হয়, তাই তখন মিস্টার লিনকে বলে মিস্টার কনকেও সাহায্য করতে রাজি আছে। এতে মিস্টার লিন অনেকটা খুশি হয়ে যায়। এরপর জিউসি যখন বাড়িতে ফেরে, তখন ইউ বলে, আমি ভাবতেও পারিনি যে তুমি মানুষদেরকে সাহায্য করবে। জিউসি অনেকটা খুশি হয়ে যায় এবং বলে, আমি ভাবতেও পারিনি যে তুমি আমার সাথে নিজে থেকে কথা বলতে আসবে। এরপর ইউ সেখান থেকে চলে যায়। পরের দিন দেখা যায় মিস্টার লিনের বউ ইউর কাছে আসে এবং বলে, তুমি কি রেডি আছো? ইউ বলে, কিসের জন্য রেডি থাকবো?
মিস্টার লিনের বউ বলে, কেন কালই তো জিউসি বলল যে আপনি নাকি অনেক সুন্দর এমব্রয়ডারি করতে পারেন এবং সুই সুতোর কাজ আপনার অনেক বেশি ভালো লাগে, তাই আমি ঠিক করেছি আজ দুজনে মিলে একসাথে সুই সুতোর কাজ করব। এতে ইউ অবাক হয়ে জিউসির দিকে তাকায়। জিউসি হাসতে থাকে। এরপর দেখা যায় জিউসি মিস্টার লিনের সাথে কথা বলছিল এবং ওই পাশে মিস্টার লিনের বউ এবং ইউ একসাথে এমব্রয়ডারির কাজ করছিল। জিউসি এটা দেখে অনেক ভালো লাগে। এরপর ওরা দুজন একসাথে গল্প করছিল। তখন সেখানে মিস্টার লিনের বউ আসে এবং ইউ এর তৈরি করা এমব্রয়ডারির কাজটা দেখায়, যেটা অনেক বেশি সুন্দর ছিল। জিউসি এটা দেখে অবাক হয়ে যায়। মিস্টার লিন বলে, আসলে আমার বউয়ের এটা অনেক পছন্দ হয়েছে, আপনি কি ওকে এটা দিতে পারবেন, কারণ সে প্রেগনেন্ট। এটা শুনে ইউ রাজি হয়ে যায়। তবে বাচ্চার কথা শুনে ইউ এর মন খারাপ হয়ে যায়, কারণ ওর নিজের কোনো বাচ্চা ছিল না। এরপর সেখানে ও একটি পিচ গাছ দেখতে পায় এবং বলে, যখন ওই বাচ্চা পৃথিবীতে আসবে তখন যদি এই পিচ গাছে পিচ ফল হতো তাহলে কতই না ভালো হতো। মিস্টার লিন বলে, আপনি কি পিচ ফল পছন্দ করেন? ইউ বলে, হ্যাঁ। এতে মিস্টার লিন বলে, আচ্ছা ঠিক আছে, যখন এই গাছে ফল ধরবে তখন আমি নিজে আপনাকে দিয়ে আসবো। জিওশিও নিজে এটা শুনে অবাক হয়ে যায় এবং বলে, তুমি কি পিচ ফল খেতে চাও? ইউ কিছুই বলে না। রাতের বেলা দেখা যায় অলৌকিকভাবে ওই পিচ গাছে ফল ধরে যায়। মিস্টার লিন সেই ফলগুলো নিয়ে ইউ এর কাছে আসে এবং বলে, কালকেই আপনি খেতে চেয়েছিলেন আর আজকেই দেখি অলৌকিকভাবে সেই গাছে ফল ধরেছে, তাই আপনাকে দিতে আসলাম। ইউ এতে বুঝতে পারে এটা হয়তো জিওশির কাজ এবং জিওশির কাছে যায়। তবে জিওশি স্বীকার করতে চায় না যে ও নিজের পাওয়ার ইউজ করেছে। ইউ বুঝতে পারে যে জিওশি সত্যিই নিজের পাওয়ার ইউজ করেছে, তাই সেখান থেকে চলে যেতে থাকে। জিওশি বলে, একটা গাছও অন্যদের ফিলিংস বুঝতে পারে, শুধুমাত্র তুমি একজন মানুষ হয়ে বুঝতে পারলে না। ইউ হেসে বলে, এই কয়দিনেই দেখছি তুমি হার মানতে শুরু করলে, তুমি কি করে ভুলে গেলে যে আমরা মানুষ না? এটা বলে ইউ সেখান থেকে চলে যায়। জিওশিও এবার অনেকটা ইতস্তত বোধ করে। এরপর দেখা যায় ধীরে ধীরে মিস্টার লিন এবং তার বউয়ের সাথে জিওশি এবং ইউ এর সম্পর্ক অনেক বেশি ভালো হয়ে যায়। এরপর একদিন জিওশির কাছে মিস্টার কং এর তরফ থেকে একটি লেটার এবং একটি ওয়াইনের বোতল আসে। চিঠি পড়ে জিওশি অনেকটা আপসেট হয়ে যায়। তখন মিস্টার লিন সেখানে আসে এবং মিস্টার কং এর জীবন সম্পর্কে জিওশিকে বলতে শুরু করে। 6 বছর বয়স থেকে সে পড়াশোনা শুরু করেছিল, তবে প্রত্যেক পরীক্ষায় সে ফেল করত। তবে এইবার পরীক্ষা দিয়ে সে পাশ করতে পেরেছে, কিন্তু যখন সে অফিসের দিকে যেতে যাচ্ছিল তখনই তার মৃত্যু হয়ে গিয়েছে। এটা বলে মিস্টার লিন দুঃখ প্রকাশ করে। জিওশির অনেক খারাপ লাগছিল, তবেও কিছু বলে না। জিওশি আপসেট ছিল এটা দেখে ইউ বলে, তুমি কি মিস্টার কং এর মৃত্যুতে কষ্ট পেয়েছো? তবে জিওশি যে কষ্ট পেয়েছে এটা ইউ কেউ কিছুতে বুঝতে দিতে চাচ্ছিল না। ইউ বুঝতে পারে জিওশির মন আস্তে আস্তে নরম হতে শুরু করেছে। পরের দিন জিওশি এবং মিস্টার লিন একসাথে গল্প করছিল। এতদিনে তাদের বন্ধুত্ব সম্পর্ক অনেক বেশি মজবুত হয়ে গিয়েছে। সেই দিন রাতে আমরা সেই দয়ালু দোকানদারকে দেখতে পাই, যার অসাবধানতার কারণে দোকানে আগুন লেগে যায়। এতে ওই কুকুরটা জিওশিদের বাসার সামনে এসে ডাকতে শুরু করে। ইউ এই ডাক শুনে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে। এরপর দেখা যায় সব লোকজন জড়ো হয়েছিল এবং আগুন নেভানোর চেষ্টা করছিল, তবে কেউই আগুন নেভাতে পারছিল না। এটা দেখে মিস্টার লি নিজের গায়ে পানি ঢেলে নেয় এবং নিজেই ভিতরে চলে যায় ওই দোকানিকে বাঁচানোর জন্য। তবে তখন আগুনের তীব্রতা আরও বেড়ে যায় এবং ঘরটা ভেঙে পড়ে, যার ফলে ওই দোকানদার এবং মিস্টার লিন দুজনেই মারা যায়। এটা দেখে মিস্টার লিনের বউ সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালবেলা দেখানো হয় যে মিস্টার লিনের বউয়ের এখনও জ্ঞান ফেরেনি। ইউ এসে বাইরে জিওশির উপরে রাগ করতে থাকে, কেন সে কাল রাতে ওদেরকে বাঁচাতে গেল না। জিওশি বলে, এটা তাদের ভাগ্য ছিল, তাই আমি তাদেরকে বাঁচাতে যেতে পারিনি। তবে এখানে জিওশির ও মিস্টার লিনের জন্য অনেকটা কষ্ট হচ্ছিল, তবে ইউকে সেটা বুঝতে দিচ্ছিল না। তখন সেখানে মিস্টার লিনের বউ আসে এবং বলে, আমার স্বামীর জন্য তোমরা কেন নিজেদের মধ্যে ঝগড়া করছো? আসলে আমার স্বামী বোকা, সে সবসময় অন্যদেরকে সাহায্য করতে যেত, তাতে যদি তার প্রাণও চলে যায় তাও তার কোনো যায় আসতো না। মূলত এই কারণেই আমি তার প্রেমে পড়েছিলাম। এগুলো বলে মিস্টার লিনের বউ ওদেরকে সান্ত্বনা দেয় এবং যখনই ভিতরে চলে আসে তখনই তার লেবার পেন শুরু হয়ে যায়। এরপর সেখানে দাইমা আসে, তবে কিছুতে বাচ্চার জন্ম হচ্ছিল না। এভাবে কিছুক্ষণ চলতে থাকলে বাচ্চাটি হয়তো মারা যাবে। মিস্টার লিনের বউ বলে পেট কেটে বাচ্চা বের করতে, তবে যেহেতু সেটা পুরনো যুগ ছিল এই জন্য এটা করলে মিস্টার লিনের বউ আর বাঁচবে না। তবে এতে তার কোনো যায় আসে না, সে শুধু চায় তার বাচ্চাটা বেঁচে থাকুক।
এগুলো দেখে জিওশির অনেক কষ্ট হচ্ছিল এবং মিস্টার লিনের কথা বারবার তার কানে বাজছিল। মিস্টার লিন চেয়েছিল যাতে তার বউ এবং বাচ্চা সবসময় সুখে থাকুক। এবার যখন মিস্টার লিনের বউ নিজের পেট কাটতে যাবে তখনই জিওশি আর নিজেকে সামলে রাখতে পারে না এবং ম্যাজিক ইউজ করে ফেলে, যার কারণে মা বাচ্চা দুজনেই সুস্থ থাকে। ইউ এতে অনেকটা খুশি হয়ে যায়, তবে জিওশির অবস্থা খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই লিং এবং সুয়ানকে। সুয়ান এখনও চিংইউকে খুঁজতেই যাচ্ছিল। লিং বলে, আমি তোমাকে বলেছি তাকে খুঁজে লাভ নেই, যখন সে নিজের মিশন কমপ্লিট করে ফেলবে তখন সে নিজেই ফেরত চলে আসবে। তবে সুয়ান কিছুতেই মানতে রাজি ছিল না, যে করেই হোক ও চিংইউকে খুঁজেই ছাড়বে। এদিকে দুজনে একসাথে খাবার খেতে বসেছিল। জিওশি প্রত্যেকবারের মতো ইউর দিকে খাবার এগিয়ে দেয়, তবে ইউ এবার ইগনোর করে চলে যাচ্ছিল, কিন্তু আবারও ফিরে এসে জিওশিকে একটি স্যুপ খেতে দেয় এবং বলে, মানুষরা যখন অসুস্থ থাকে তখন এটা খেয়ে নিজেদেরকে শক্তিশালী বানায়, তাই এটা খেয়ে নাও। এটা বলে ইউ সেখান থেকে চলে যায়। জিওশি খুশি খুশি সেটা খেয়ে নেয়। এরপর দেখা যায় জিওশি সেই কুকুরটাকে অ্যাডপ্ট করে নিয়েছে, যে কুকুরকে প্রতিদিন ওই দোকানদার খাবার খেতে দিত এবং জিওশি ওকে খাবার খেতে দেয় এবং আদরও করে দেয়। এভাবেই 5 বছর কেটে যায়। 5 বছর পর আমরা মিস্টার লিনের ছেলেকে দেখতে পাই। ওর নাম হচ্ছে লিনতাও। লিনতাও এর বয়স এখন 5 বছর। লিনতাও এখানে ওই কুকুরটির সাথে খেলা করছিল, তখন সেখানে জিওশি আসে এবং জায়গাটা পরিষ্কার করতে থাকে। লিনতাও জিওশির কাছে যায় এবং বলে, আঙ্কেল প্লিজ আমাকে একটা হেল্প করে দাও। এটা বলে অনেক রিকোয়েস্ট করতে থাকে। জিওশি বলে, তোমার আবার কিসের হেল্প চাই? এরপর আমরা দেখতে পাই লিনতাও জিওশিকে নিয়ে কিছু ছেলেদের কাছে যায়। মূলত ওই ছেলেগুলোকে বুলি করত ওর বাবা নেই বলে। এখানে লিনতাও বলে, দেখো এই যে আমার বাবা, মানে জিওশিকে ও নিজের বাবা হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। ওই বাচ্চাগুলো এটা বিশ্বাস করে না, কেননা জিওশির মুখের সাথে লিনতাওয়ের মুখের কোনো মিল নেই এবং ওরা লিনতাওকে আবারও খেপাতে শুরু করে। এতে লিনতাও কান্না করতে থাকে। এটা দেখে জিওশি কিছুক্ষণ চুপ থাকে, কিন্তু পরক্ষণেই ওই বাচ্চাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। এরপর লিনতাও এবং জিওশি গল্প করতে করতে বাড়ি ফিরে আসে। অনেক রাত হয়ে গিয়েছিল বলে ইউ বলে, তোমরা কোথায় ছিলে? লিনতাওয়ের মা লিনতাওয়ের জন্য চিন্তা করছিল। লিনতাও ঘুমিয়ে পড়েছিল বলে ইউ ওকে রুমে দিয়ে আসে। এরপর জিওশিকে বলে ওর নাকি কেক খেতে ইচ্ছা করছে। জিওশি এতে খুশি খুশি কেক আনতে চলে যায়। তবে বৃষ্টি হওয়ার কারণে একটি জায়গায় দাঁড়িয়েছিল। তখন সেখানে একজন ডেমন হান্টার চলে আসে, যে কিছুক্ষণ জিওশির সাথে কথা বলে, কিন্তু পরক্ষণেই টের পায় আশেপাশে হয়তো কোনো ডেমন রয়েছে, তাই সেখান থেকে চলে যায়। এরপর আমরা নাইট গার্ডকে দেখি, তবে তখনই তার উপর একটি ডেমন অ্যাটাক করে দেয়। এটা দেখে একটি লোক সেখান থেকে পালিয়ে যায়। সিন এখানে কাট হলে আমরা জিওশিকে দেখতে পাই, যে কিনা ফিরে আসে, তবে কেক আনতে পারেনি, কারণ দোকান এত রাতে খোলা থাকে না। সকাল হয়ে গিয়েছিল। জিওশি যায় ইউয়ের সাথে দেখা করতে এবং বলে, আমাকে ক্ষমা করে দিও, তুমি খেতে চেয়েছিলে তবে আনতে পারিনি, কিন্তু তুমি এখন চলো আমি তোমাকে কিনে দেবো কেক। তবে ইউ নিষেধ করে দেয়। জিওশি ওকে আটকে বলে, আমি জানি তোমার খেতে ইচ্ছা করছে, তাই চলো। এরপর ইউ ওর সাথে চলে আসে। তবে দেখা যায় রাস্তায় অনেকগুলো অফিসিয়াল চলে এসেছে। তারা এখানে ইনভেস্টিগেশন করতে এসেছিল, কারণ রাতে ডেমনটি ওই নাইট গার্ডের উপরে অ্যাটাক করেছিল এবং যে লোকটি সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তারও মৃতদেহ সেখানে পাওয়া যায়। সবাই বলা বলি করছিল এটা হয়তো কোনো ডেমনের কাজ। ইউ এটা দেখে জিওশিকে বলে, তোমারও কি মনে হয় এটা কোনো এভিল স্পিরিটের কাজ? জিওশি বলে, এগুলো নিয়ে আমাকে তদন্ত করতে হবে। ইউ বলে, তুমি তো দেখছি দিন দিন মানুষের মতোই হয়ে যাচ্ছ। জিওশি কিছু না বলেই চলে যায়। এরপর জিওশি লিনতাওয়ের মায়ের কাছে আসে, যেখানে লিনতাওয়ের মা কিছু কেক দেয় ইউয়ের জন্য এবং বলে ইউকে এগুলো দিতে। তবে সেখানে থাকা কিছু মহিলা ওদেরকে নিয়ে বাজে মন্তব্য করছিল, লিনতাওয়ের চরিত্র খারাপ বলছিল। এর জন্য লিনতাও রেগে যায় এবং বলে, আমার মাকে নিয়ে বাজে কথা বলবে না। তখন সেখানে লিনতাওয়ের মা এসে ওকে বড়দের সাথে এভাবে কথা বলতে নিষেধ করে। লিনতাও বুঝতে পারে এবং খেলা করতে যায়। তবে দেখা যায় তখনই ওখানে একটি এভিল স্পিরিট চলে আসে এবং সেখানে থাকা ছাদ ভেঙে পড়ে যাচ্ছিল। সেটা লিনতাওয়ের মাথার উপরে পড়তে যায়, তবে সময় মতো জিওশি ওকে বাঁচিয়ে নেয়। এবার একটা মানুষকে বাঁচাতে গিয়ে নিজের ম্যাজিক ইউজ করার জন্য জিওশির শরীর খারাপ হয়ে যায় এবং ও আস্তে আস্তে বরফে পরিণত হতে থাকে। এটা দেখে লিনতাও অবাক হয়ে যায়। ইউ এটা বুঝতে পেরেছিল, তাই তাড়াতাড়ি সেখানে চলে আসে এবং জিওশিকে সামলাতে থাকে। লিনতাওয়ের মা তাড়াতাড়ি ওকে এখান থেকে নিয়ে যায়।
তবে দেখা যায় ওই মহিলাগুলো সেগুলো দেখে ফেলেছিল এবং বলাবলি করতে থাকে জিউসির কাছে এমন পাওয়ার কোথা থেকে আসলো। লিনতাও বলছিল, মা দেখেছো, জিউসি আঙ্কেল একজন ইমমর্টাল। তবে লিনতাওয়ের মা ওর মুখ চেপে ধরে এবং কাউকে এটা বলতে নিষেধ করে। এদিকে জিউসিকে ইউ বাড়িতে নিয়ে আসে, কিন্তু অনেক বেশি শরীর খারাপ হওয়ার কারণে জিউসি অজ্ঞান হয়ে যায়। তো এখানেই পার্টটি শেষ হয়। দেখা হবে পরের পার্টে।